স্বাগত। 2026 বিধানসভা নির্বাচন একেবারে আসন্ন, আর আমি চলে এসেছি একেবারে হাওড়া শিবপুর কনস্টিটুয়েন্সিতে। যিনি এখানে প্রার্থী হয়েছেন বিজেপি প্রার্থী, তাকে আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। এই গরম, এই কাঠফাটা রোদ্দুরে একের পর এক মানুষের কাছে পৌঁছে যাওয়া, মানুষের সঙ্গে কথা বলা। রুদ্রনীল ঘোষ সবার ভালোবাসা পেয়ে এগিয়ে যাচ্ছে বারবার। একই কথা এইবারে পাল্টানো দরকার, বারবার একই স্লোগান রুদ্রনীলের মুখে। আর যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই গরমে, এত গরম, চাপ বাড়ছে, প্রেশার হাই, এর মধ্যেই কতটা কুল তিনি, কতটা শান্ত থাকার চেষ্টা করছেন, সেটাই আমরা জানবো। মানুষের সাথে কথা বলবো, রুদ্রনীলের সাথে কথা বলবো। আপনাদের একটু সঙ্গে থাকতে হবে, আর কিছুই নয়। একে প্রচন্ড গরম, তার সঙ্গে তাপমাত্রা একেবারে আকাশ ছুঁয়ের মতো অবস্থা। তার মধ্যে বিজেপির প্রার্থী রুদ্রনীল ঘোষ ডোরে ডোরে, যেটা বলা হয় ডোর টু ডোর, একেবারে প্রচারে ব্যস্ত। তার মধ্যে রুদ্রকে পাওয়া গেছে কিছুক্ষণের জন্য। রুডি, আমি প্রথম যে প্রশ্নটা করবো, প্রথম যে এত গরম, তার মধ্যে এই যা অবস্থা, গিঞ্জি জায়গা, যে ছোট গলি যেগুলো দেখলাম আপনি বারবার বললেন, তার মধ্যে থেকে এই মাথা গরমের মধ্যে মাথা ঠান্ডাটা কি করে রাখেন? আমি বলবো যে এটা পরিষ্কার আমার এই মাটিটাই শিখিয়েছে। সেটা হচ্ছে যে আমি তো জগাছের ছেলে, শিবপুরের। তা আমাদের এখানে খুব একটা অদ্ভুত, খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমাদের এখানে যেমন পরিষ্কার ঠিকবাজিও চলে, অর্থাৎ অফিস থেকে বা কারখানার কাজ সেরে তারপর একটুখানি চাতালে আড্ডা মারা, সেটাও যেমন চলে। আবার একে অপরের বিপদে প্রত্যেকটা ক্লাব, তারা সবাই বেশ ঝাঁপিয়ে পড়ে। শিবপুরের যে ক্লাব কালচার রয়েছে, তা শুধু ক্যারাম পেটা বা তাস খেলার জন্য নয়, সেটা পুজো আচ্ছার জন্য ব্যবহার হয়, যাতে সংস্কার সংস্কৃতি আমাদের ধর্মাচরণ সেটা মেনটেন করার জন্য ব্যবহার হয়। এবং মানুষের বিপদে আপদে ক্লাবগুলো দৌড়ে যায়। কারুর পাড়াতে বা কারুর বাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, অনেক জায়গায় আছে যে এগোতে মানুষ দ্বিধাবোধ করেন, ব্যস্ততা দেখান, কিন্তু এই ক্লাবগুলো এলাকার মানুষরা এক হয়ে গিয়ে, যাবতীয় দলাদলি ভুলে এক হয়ে গিয়ে একের পর এক মানুষের পাশে দাঁড়ান। সেখানে কেউ হাই ভোল্টেজে কথা বলে, কেউ লো ভোল্টেজে কথা বলে, কেউ দামি সিগারেট কিংবা কেউ বিড়ি, নিজের পয়সায় চুরির নয়। তো তারা বিভিন্ন রকম আলাপ আলোচনায় থাকে। কেউ কেউ পায়জামা পরে আলোচনা করে কি করে চাঁদে সে রকেট নিয়ে চলে যাবে। আবার এরম লোকও পাওয়া যায় যে সে সাংঘাতিক শিক্ষিত, সে সমস্ত আলোচনা শোনার পর বলে, ও আচ্ছা তাই নাকি। তো এই যে একটা অদ্ভুত মিষ্টত্ব দুটো ধরনের মানুষের, সাংঘাতিক ডাকাপোক্ষ ছেলেপুলেরা আমাদের এখানে আছে, আবার সাংঘাতিক ভদ্র ঠান্ডা ছেলেপুলেরাও আছে। তো এখান থেকেই বড় হওয়া, এখান থেকেই ছাত্র রাজনীতি, এখান থেকেই নাট্যচর্চা, আমার দল পদক্ষেপ, সংস্কৃতি চর্চা। আর যেটা সুবিধা ছিল, বাবা মা সোশ্যাল ওয়ার্ক করতেন এবং তার সঙ্গে সঙ্গে দুজনেই শিক্ষক ছিলেন। তো ফলত ভ্যারাইটি লোকজনের বাড়িতে যাতায়াত। আর ছোটবেলায় বলতে গেলে সমাজসেবা রাজনীতি এই দুটোর মধ্যে তো তেমন কোনো তফাৎ ছিল না। তৃণমূল পশ্চিমবঙ্গে চলে আসবার পর যখন পারিবারিক ভাবে নিজের বাড়ির ছেলে, ভাইপো, ভাইজি, আত্মীয়দের কাউন্সিলর বানাও, নেতা বানাও, এমপি বানাও, এটা আনবার পর কোথাও না একটুখানি মানুষের দৃষ্টিকে বিষয়টা কলুষিত করেছে। কিন্তু সাপোর্টে ঝাঁপিয়ে পড়ার যে নেচারটা, এটা কিন্তু আমাদের হাওড়াতে এখনো রয়ে গেছে। আমি বিশেষ করে শিবপুর, জগাছা, সাতাশি, ধারসা, চাংড়াজলা যে অঞ্চলটায় রয়েছে, এখানে কিন্তু একই রকম রয়েছে। তো ফলত গলিগলিতে ঢুকছি, আর গলিগলি পাঁকে ভরা, ড্রেনে ভরা, কারণ সংস্কার হয় না। 47 নম্বর ওয়ার্ড। প্রথম কথা হচ্ছে যে হাওড়া কর্পোরেশন 2018 থেকে বন্ধ, প্রায় অকেজো। হাওড়া কর্পোরেশনকে অকেজো করা হয়েছে, কাউন্সিলর নেই কোনো ওয়ার্ডে। কে দায়িত্ব নেবে? পুরসভার এলাকার যিনি পিতা হন, পুরসভার তৃণমূলের যে পিতারা, পৌর পিতারা, তারা এখন দালাল হয়ে গেছেন, জমির দালাল, পুকুর ভরাট করা, এই সমস্ত বিভিন্ন কাজে চলে এসছেন। মানুষের জীবন যন্ত্রণার মধ্যে রয়েছে, নিজেরাই একটু চাঁদা তুলে রাস্তাঘাট উঁচু করে নিচ্ছে, জল পরিষ্কার করে না, ড্রেন পরিষ্কার করে না, রোগ জীবাণু ছড়াচ্ছে। সারাক্ষণ আপনি বিকালবেলার পর, এই সূর্য একটু কমলেই 3টের পর থেকে 4টের পর থেকে এত মশা হবে, ডেঙ্গি হয়, জল পরিষ্কার হয় না। দাসনগরের কাছে সেখানে ডায়রিয়া হয়েছিল পুরো বস্তি অঞ্চল জুড়ে, ভয়ঙ্কর রকম অবস্থা এখানে। হাওড়াটাকে পুরো ডাস্টবিন বানিয়েছে তারা। আমরা যে যে গলিতে ঢুকছি, মায়েরা বোনেরা একটাই অভিযোগ করছেন, তারা তো ট্যাক্স দেন,
তারা তো নাগরিক না, তারা তো কোনো অপরাধ করেননি, তাদের ট্যাক্সটা কি নেওয়া বন্ধ হয়েছে? হয়নি তো। কিন্তু হাওড়া কর্পোরেশনটাকে অকেজো করে সেই টাকাগুলো লুট চলছে, খরচ হয় না, মানুষের জল আসে না, আবাসের বাড়ি গরিব মানুষ পাচ্ছেন না। এটা কি হচ্ছে? তার থেকে নিষ্কৃতি পেতে চাইছেন মানুষ। এখানে মানুষ শাসক দলের নেতাদের বললে তারা থ্রেট করে। সেই রানা চ্যাটার্জিকে প্রার্থী করে নিয়ে এসছে। আর বালি কোথায়? শিবপুরের লাগোয়া বিধানসভা। একের পর এক বাড়ি, একের পর এক কার্যালয় থেকে শুরু করে মন্ডল ঘুরে বেড়াচ্ছেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। আমার সঙ্গে এখন যাচ্ছেন, এখন একটু ছোট্ট লাঞ্চ ব্যবস্থা করেছেন একজন ভোটার এবং সমর্থকের বাড়িতে, সেখানেই যাচ্ছেন রুদ্রনীল। আমি প্রথমে একটা প্রশ্নটা করবো যে বিপক্ষ ঠিক কে যদি মূল্যায়ন করতে হয়, বিপক্ষকে কি মূল্যায়ন করবে রুদ্রনীল ঘোষ? দেখুন, বিপক্ষকে অ্যাকচুয়ালি সম্মান করা উচিত।
তার কারণ বিপক্ষ যেভাবে নিজের আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করছে এই গরমে, এখানে বামেরা তো সেইভাবে বিপক্ষ হবার জায়গায় নেই মানুষের আশীর্বাদে। তৃণমূল আমাদের বিপক্ষ, সারা পশ্চিমবঙ্গের বিপক্ষ, পশ্চিমবঙ্গের মানুষের বিপক্ষ। হ্যাঁ, তো দেখুন তৃণমূল বলেছে আর চেন চুরি করে নেবে বাবা, তৃণমূল আসবে, আবার তৃণমূল আসছে চেন চুরি করে নেবে গেল। হ্যাঁ, সবাই আতঙ্কে রয়েছে। শুধু এইটাই বলবো যে বিপক্ষকে প্রচারে সবাইকেই বেরোতে হবে, বিপক্ষকে বেশি খাটতে হচ্ছে তৃণমূলকে, খুব স্বাভাবিক। কারণ এত চুরি করবার পর তবুও কেন চুরির পর আমায় কেন ভোট দেবেন, যাতে আমি আরো চুরি করতে পারি, আমি তৃণমূল আমাকে ভোট দিন, এইটার জন্য তারা বলবে। 10-এ কত দেবে? 10 মূল্যায়ন করতে হয় 10-এ। হ্যাঁ। বিপক্ষকে রানা চট্টোপাধ্যায়কে তুমি কত দেবে 10-এ? ডাক্তারবাবুকে, ডাক্তারবাবুকে আমার ফিস ছাড়া কিছু দেওয়ার নেই, পরিষ্কার। ডাক্তারবাবু ভালো থাকুক। ডাক্তারবাবু যে ক্ষত এর আগে মনোজ তিওয়ারি করে পালিয়ে গেছে, লোককে এত রাগিয়ে দিয়ে তাকে সেখানে মলম দেওয়ার জন্য ডাক্তারকে পাঠানো হয়েছে। আর মানুষ রুদ্রনীল ঘোষে কেন ভোট দেবে? খুব স্বাভাবিক। প্রথম কথা হচ্ছে যে যে প্রতীকে দাঁড়িয়েছে সেই প্রতীকের উপরেই, পদ্ম ফুলের উপরেই ভরসা রাখছে। এবার পশ্চিমবঙ্গের মানুষ 15 বছর তারা তৃণমূলকে দেখেছেন, জোড়া ফুলকে, সেখান থেকে দেখে তারা দেখে নিয়েছেন চাকরি বাকরি লুটপাট কিভাবে করেছে, এবং তারপর কলার তুলে কিভাবে হুমকি দিচ্ছে মানুষকে, মিথ্যে কথা বলছে। এবার ওদের ভোটের গানও বার করতে পারেনি, ইস্যুও বার করতে পারেনি যে কেন তৃণমূলকে ভোট দেওয়া উচিত। তো তাই ওদের জন্য সমবেদনা রয়েছে, কিন্তু কোনো কটু কথা, নিন্দে মন্দ এগুলো বলবার আমার মনে হয় প্রয়োজন নেই। জিতলে প্রথম কাজ কি হবে রুদ্রনীল ঘোষের? আমরা সবাই জানি যে পরিষ্কার ড্রেন, নর্দমা কি অবস্থা, জল থই থই হয়ে যায়। নর্দমার জল মানুষের শোবার ঘরে রোগ জীবাণু ছড়াচ্ছে, ভ্যাট পরিষ্কার হয় না। কর্পোরেশন 18 সাল থেকে 2018 সাল থেকে বন্ধ করে রেখে দেওয়া হয়েছে। ব্যাস একটাই বিষয়, প্রত্যেকটা মানুষ যেটা বলছেন খুব স্বাভাবিকভাবে, এই সুয়েজ সিস্টেমটাকে ঠিক করা, জল নিকাশি বন্দোবস্ত, ড্রেন ঠিক করা, আর জলের সমস্যা যেখানে যেখানে কল, আর এগুলো না কোনো বড় বড় কিছুই না, এগুলো খুব সাধারণ নাগরিক চাহিদা। এগুলোর জন্য টাকা আসতো, তৃণমূল চুরি করে খেয়ে নিয়েছে। একটা কর্পোরেশন সিস্টেমকে অফ করে দেওয়া হলো 2018 সাল থেকে একটা শহরে, মানে এটা মানে অন্যায়ের থেকেও বড় অন্যায়। তো যাই হোক, সেইটা প্রাইমারি কাজ। আর দ্বিতীয় হচ্ছে যে হাওড়া এটা, এই যে গলিগুলি, যে গলিগুলি দিয়ে যাচ্ছি না আমরা, এখানে প্রচুর ছোট ছোট কারখানা আছে, লেদ কারখানা, ঢালাই কারখানা, প্রচুর কারখানা রয়েছে, এবং সেখানে অগণিত মানুষ কাজ করেন। এবং একটা সময় ভারতের শেফিল্ড বলা হতো, ডেফিনেটলি শুভঙ্কর আপনি জানেন যেটা ভারতের শেফিল্ডের মতো জায়গা ছিল। কিন্তু এই অপরিকল্পিত রাস্তা, অপরিকল্পিতভাবে সুয়েজ সিস্টেম, ড্রেন, নিকাশি ব্যবস্থা ফেলিওর করে করে এমন একটা হাল করেছে যেখানে মানুষ কোন দিকে বৃষ্টি না হলেও তার এলাকায় জল ঢুকে যায়, ঠিক ড্রেনের জল পাঁক, অসুস্থ হয়ে পড়ছে বাচ্চারা, কারখানাতে গাড়ি ঢুকছে না, বেরোচ্ছে না, আর্থিক দিক থেকেও তো পরিষ্কার ভেঙে যাচ্ছে। এইটাকে না একটুখানি নজর দেওয়ার দরকার রয়েছে। আর এখানে হেলথ সেন্টার 5-6টা ছিল শিবপুর বিধানসভা কেন্দ্রে, সেগুলো তো আর না বলবার মতো জায়গায় রয়েছে। শেষ প্রশ্ন করবো আর এগুলো আমি যেটাই বললাম, এগুলো একটা বিরাট বড় রকেট সায়েন্স নয়। এই সিস্টেম গুলো ছিল পরিকল্পিত ভাবে, বৈজ্ঞানিক ভাবে এই সিস্টেম গুলোকে ঠিক করতে হবে। আর তার সঙ্গে আর একটা কথা, আবর্জনা স্তূপ বানানো হয়েছে হাওড়াকে, ভ্যাট বানানো হয়েছে হাওড়া শহরকে, এই ভ্যাট ক্লিন করতে হবে। শেষ প্রশ্ন করব, যেটা তো একটা বিষয়, যদি হেরে যায় রুদ্রনীল ঘোষ, মানুষের পাশে থাকবে, হাওড়া মানুষের পাশে? ছেলেমি তো বরাবরই তো পরিষ্কার রয়েছে। যদি কারোর কোনো সমস্যার জায়গা হয় বা যখন দেখি, এরম তো নয় যে সেখান থেকে চলে যাওয়া, তার তো কোনো অসুবিধার জায়গাই নয়। তবে হ্যাঁ, ডেফিনেটলি খারাপ লাগবে যে মানুষ পরিষ্কার নিজের কি বলবো লড়াই করার ভিতটাকে মজবুত করলেন না। তবে এরকম কোনো চান্সের জায়গা নেই। আর এইটুকু বলতে পারি যে হাওড়ায় যেমন পরিষ্কার ভারতীয় জনতা পার্টি রাস্তা রেখে যেমন মানুষ ভোট দিচ্ছেন, তার সঙ্গে সঙ্গে কোথাও একটা তারা তার পাড়ার ছেলেকে বিশ্বাস করছেন। এটা কিন্তু দলমত ঝান্ডার বাইরে গিয়ে ঘটনাটাও ঘটছে। আপনি হয়তো যখন প্রচারে ছিলেন, নিশ্চয়ই প্রত্যেকটা গলির প্রত্যেকটা মানুষ তারা তো কোনো একটাই রাজনৈতিক দলের সমর্থক তো হতে পারে না, তাই না? কিন্তু দল মতের বাইরে গিয়ে কোথাও একটা হাওড়া শিবপুরের মানুষ এক হয়েছে,
যে এবং তারা স্লোগান তৈরি করেছে, হরে কৃষ্ণ হরে হরে, ঘরের ছেলে ঘরে ঘরে। তো যাই হোক, ওইটুকু আশীর্বাদটা দরকার, আর ঠিক করা যায়। আকাশ কুসুম বিরাট কিছু নয়, তার ওপর আরো বড় বড় কিছু পরিকল্পনা রয়েছে, যেটা ইন্ডাস্ট্রিয়াল যে ডেভেলপমেন্ট বা গ্রোথ যেগুলো ছিল সেগুলো আরো প্ল্যান করা, পরিষ্কার, যাতে এই ডিসপোজাল ভ্যান গাড়ি যেগুলো ঘুরে বেড়ায়, যেগুলো ময়লা পরিষ্কার করে, ডিস্ট্রয় করে দেয় একেবারে, সেগুলোকে সায়েন্টিফিক্যালি ঠিক করা। আমাদের এখানে একটা ভ্যাট আছে যেখানে মিথেন জমে বাস্ট করেছিল, ধস হয়ে গেছিল, দেখতেও গেছিলাম সেই সময়, অনেক আগে, ইলেকশনের কোনো ব্যাপার ছিল না। সেখানেও মানুষজন সাংঘাতিক খারাপ রয়েছে। আরো আরো প্রচুর সমস্যা রয়েছে, এগুলোকে ঠিক করতে হবে, এগুলো ভাবলেই না হয়ে যায়। আর এলাকায় হাওড়াতে প্রচুর অভিজ্ঞ মানুষ আছেন, বিভিন্ন জীবিকা, শুধুমাত্র রাজনৈতিক মানুষেরা ঠিক করে দেবেন মানুষ কেমন থাকবে, তার বাইরে গিয়েও ভারতীয় জনতা পার্টি এলাকার মানুষ কি বলছেন তাদের মতামত নিয়ে সেই এলাকার ডেভেলপমেন্টের জন্য বেশি করে জোর দিচ্ছেন। যে মাটির সমস্যা, ওই মাটির মানুষটা আরো অনেক নিশ্চয়ই বলে সাহায্য করতে পারবেন। সো সেই হেল্পটা মানুষের থেকে এক্সপেক্ট করছি, অ্যান্ড সেটা পাচ্ছি। ঠিক, থ্যাংক ইউ রুটি। এরপর এই যে দেখতেই পাচ্ছেন, প্রার্থী এসছেন ভোটদাতার বাড়ি এবং একেবারে ফুল চন্দন দিয়ে বরণ করে ঘরে তুলছেন একদম রুদ্রনীল ঘোষকে। সকাল থেকে প্রবল গরম, চাপ, উত্তেজনা, ভোটের চাপ, বিপক্ষের চাপ, সব চাপ নিয়ে রুদ্রনীল আপাতত একটু স্বস্তি। বসেছেন এক কর্মী, বিজেপি কর্মীর এক বাড়িতে একেবারে। রুদ্রনীল দুপুরে লাঞ্চের মেনু হচ্ছে ভাত, ডাল, বিভিন্ন রকম ভাজা, আলু পোস্ত, একদম পাতলা করে মাছের ঝোল, চাটনি, ডাল, স্যালাড, দই। প্রত্যেক দিন এটা এরকম ভাবে খাওয়া হয় না? করে সবসময় মানে অবকাশ হয় না। আমার যেটা মজার লেগেছে আর কি, যে আমি যে খাবারটা পছন্দ করি, মানে সেটা একদম একটুখানি ঘি থাকলো, একটু ভাজা টাজা থাকলো, সাধারণ আর কি, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা থাকলো, তার সঙ্গে ডাল, আর যে কোনো একটা মাছের একটা ঝোল টোল হচ্ছে, একদম এখানে তাই হয়েছে। সঙ্গে থাকুন দেওয়ালে, আমার সঙ্গে ক্যামেরা রণদীপ আর আমি শুভঙ্কর দেওয়াল।